বাইপোলার জাংশন ট্রানজিস্টর বিজেটি এর সেকেন্ড ক্লাসে সবাইকে স্বাগত। প্রথম ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে কেন আমরা বাইপোলার জাংশন ট্রানজিস্টর ইউজ করি, কিভাবে আমরা স্ট্রাকচারটাকে অপটিমাইজ করি, এইসব। মূল কথা, বাইপোলার জাংশন ট্রানজিস্টর হচ্ছে একটা 3 টার্মিনাল ডিভাইস। যে 3 টার্মিনাল ডিভাইসে 3 ধরনের ডোপড রিজন এন এবং পিএন এদেরকে ক্যাসকেড করে দেওয়া হয়, যাদের প্রথম একটাকে বলে এমিটার, একটাকে বলে বেস, আর একটাকে বলে কালেক্টর। এমিটার বেসে একটা ফরওয়ার্ড বায়াস দেওয়া হয়, আর কালেক্টরেও এইভাবে একটা বায়াসিং দেওয়া হয়। এর মধ্যে স্ট্রাকচারকে অপটিমাইজ করার জন্য আমরা এনকে হেভিলি ডোপিং করি, পিকে খুব লাইটলি ডোপিং করি। তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পি এর উইডথকে আমরা খুব ছোট রাখি। কেন আমরা এরকম করি সেগুলো প্রথম ক্লাসে বলা হয়েছে, কাজে এখানে আর রিপিট করা হচ্ছে না। তবে প্রথম ক্লাসে যেটা বলা হয় নাই সেটা হচ্ছে এই যে বেস এবং কালেক্টর, এইখানে আমরা কি ধরনের বায়াসিং দিব। শুধু একে দেওয়া হয়েছে তাড়াহুড়া করে যে এখানে আমরা একটা এমনভাবে বায়াসিং দিব যেন এখানে প্লাস আর এখানে মাইনাস ভোল্টেজ হয়। কেন আমরা বলেছিলাম এরকম যে এন থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রন পিতে আসবে, তারপরে এই ইলেকট্রনগুলো যেন পাশে এনে ফ্লো করে, সেই কারণে আমরা এখানে একটা প্লাস ভোল্টেজ দিয়ে এই পি থেকে ইলেকট্রনগুলোকে এনের দিকে আকর্ষণ করতেছি। কিন্তু এইটা আরেকটু ভালো করে আমাদের বোঝা উচিত। কীরকম দেখো, এন এবং পি এমিটার এবং বেজ, এমিটার এবং বেজে ঠিকই ফরওয়ার্ড বায়াস দেওয়া হয়েছে, মানে পিতে প্লাস আর এনে মাইনাস। কিন্তু বেজ এবং কালেক্টর যেটা পিএন, সেখানে পিতে দেওয়া হয়েছে নেগেটিভ আর এনে দেওয়া হয়েছে পজিটিভ। তাহলে তো এইটা একটা রিভার্স বায়াস হয়ে গেল। পিতে নেগেটিভ আর এনে পজিটিভ দিলে তো কখনোই পিএন জাংশনে কারেন্ট ফ্লো করে না, তাই না? আমরা যখন ডায়োড পড়ে আসছি সেটা আমরা দেখে আসছি, এরকম পিএন জাংশনে কখনোই তুমি যদি নেগেটিভ ভোল্টেজ দাও পিতে আর এনে যদি পজিটিভ ভোল্টেজ দাও, তাহলে এই ডায়োডটা রিভার্স বায়াস থাকে এবং কারেন্ট কন্ডাকশন করে না। কিন্তু এখানে তো ঠিকই দেখা যাচ্ছে কারেন্ট কন্ডাকশন করতেছে, তাহলে ঘটনাটা কি? আচ্ছা, আমরা আরেকটু ভালো করে দেখি যে কেন আসলে রিভার্স বায়াসে ডায়োড কারেন্ট কন্ডাকশন করে না। যখন আমরা এই ধরনের একটা পিএন জাংশন ক্যাসকেড করি, তখন যেটা হয়, পি থেকে কিছু হোল ডিফিউজ করে এনে চলে আসে, সেই কারণে এনে কিছু জাংশনে কিছু প্লাস চার্জ তৈরি হয়। একইভাবে এন থেকে কিছু ফ্রি ইলেকট্রন পিতে চলে আসে, সেই কারণে এই জাংশনে খুব কাছাকাছি নেগেটিভ চার্জ তৈরি হয়। সেই কারণে দেখা যায় যে পিতে একটা লো পটেনশিয়াল এরকম, আর ঠিক জাংশনের কাছাকাছি এসে একটা হাই পটেনশিয়াল তৈরি হয়, আবার সেটা এনে গিয়ে ফ্ল্যাট হয়ে যায়। যেহেতু এই ধরনের একটা পটেনশিয়াল তৈরি হয়েছে, তোমরা জানো যে একটা প্লাস চার্জকে আমি যদি এই পটেনশিয়ালে রাখি, তাহলে সেটা সবসময় চেষ্টা করবে হায়ার থেকে লোয়ার পটেনশিয়ালে যেতে, তার মানে এইভাবে যাওয়ার চেষ্টা করবে, এই দিকে চলে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? এখন যেহেতু পিতে হোল আছে, তাহলে হোলগুলো তো আর এই ব্যারিয়ার ক্রস করে ওইদিকে যেতে পারবে না। একটা হোল কখনোই এইভাবে এই ডিরেকশন নিতে পারবে না, পি থেকে এনে যেতে পারবে না, কারণ এনে তো হাই পটেনশিয়াল। আর একইভাবে একটা ইলেকট্রনও কিন্তু কখনো হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালে নেমে আসতে পারে না, যেহেতু ইলেকট্রনের চার্জ নেগেটিভ, কাজে উল্টা ঘটনা। সো এনে আসে প্রচুর ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো পিতে আসতে পারবে না এই ব্যারিয়ারের কারণে। আবার পিতে আসে হোল, মানে পজিটিভ চার্জ, এটাও আবার এই ব্যারিয়ারের কারণে এনে আসতে পারবে না, সেই কারণে রিভার্স বায়াসে ডায়োড কারেন্ট কন্ডাকশন করে না। আচ্ছা, কিন্তু ধরা যাক কোনো একটা কারণে পিতে প্রচুর পরিমাণ ইলেকট্রন তৈরি হয়ে গেছে কোনোভাবে, কীভাবে হয়েছে আমরা জানি না। যদি এরকম হয় যে পিতে প্রচুর পরিমাণ ইলেকট্রন, যদি এরকম হয় আর কি, ধরো প্রচুর ইলেকট্রন, এখানে ইলেকট্রন, এখানে ইলেকট্রন, এখানে ইলেকট্রন, এখানে ইলেকট্রন, যদি এটা হয়
পিতে নর্মালি হোল থাকে, কিন্তু যদি কোনো কারণে ইলেকট্রন তৈরি হয়ে যায় তাহলে কি হবে? তাহলে এইবার একটা অদ্ভুত ব্যাপার হবে। সেটা কীরকম? সেটা হচ্ছে এখানে পটেনশিয়াল ব্যারিয়ারটা তো এরকম, তো পটেনশিয়াল ব্যারিয়ার এরকম হওয়ার কারণে হোলগুলা মানে প্লাস চার্জ সেটা কখনোই এদিকে যেতে পারছিল না, এদিকে যেতে পারছিল না। কিন্তু যদি এখানে মাইনাস চার্জ থাকে, মানে ইলেকট্রন থাকে, যদি মাইনাস চার্জ থাকে তাহলে তো মাইনাস চার্জ সহজেই এদিকে যেতে পারবে, তাই না? তাহলে পিতে যদি কোনোভাবে ইলেকট্রন তৈরি হয়ে যায় তাহলে কিন্তু সেটা আরও কন্ডাকশনের জন্য সুবিধা, কারণ এইবার যে ব্যারিয়ার আছে সেই ব্যারিয়ারটা ইলেকট্রনের জন্য ক্রস করা খুব সহজ। ইলেকট্রন সহজেই লো পটেনশিয়াল থেকে হাই পটেনশিয়ালে চলে যেতে পারে, তার মানে পি থেকে এনে চলে যেতে পারে। দেখো ঠিক এক্স্যাক্টলি এই ঘটনাটাই এই বাইপোলার জাংশন ট্রানজিস্টরে হয়েছে। নর্মালি পিতে হোল থাকে আর এনে ইলেকট্রন থাকে, কিন্তু আমরা এই বিজেটিতে এমিটার থেকে বেজে যখন আমরা ফরওয়ার্ড বায়াস দিই তখন এন থেকে ইলেকট্রনগুলো চলে আসে পিতে, তাহলে পিতে এখন প্রচুর পরিমাণে ইলেকট্রন আছে। এইবার তুমি যদি একটা রিভার্স বায়াস দাও, তার মানে এইখানে একটা পটেনশিয়াল, তুমি বেজ এবং কালেক্টরের মাঝখানে একটা পটেনশিয়াল ছিল সেটাকে আরও হাই করে দিয়েছে। যত হাই করবে তত তো ইলেকট্রনের জন্য ভালো, কারণ এন থেকে পিতে ইলেকট্রন চলে আসছে। ইলেকট্রন চলে আসছে, সেই ইলেকট্রনগুলো এখন খুব সহজেই এই ব্যারিয়ারটা ক্রস করে পাশের কালেক্টরে চলে যেতে পারবে। খেয়াল করে দেখো পিতে যে হোলগুলো আছে, হোল কিন্তু যেতে পারবে না কালেক্টরে, হোলগুলোতে সব চলে আসবে এই এমিটার রিজনে। এবং আমরা খুব কম ডোপিং করেছি পিকে যাতে খুব বেশি হোল আসতে না পারে। তুমি বেস কালেক্টরে যত বেশি রিভার্স ভোল্টেজ দিবা ততই এখানে যে পটেনশিয়াল ড্রপ দেখতেছো সেটা, এই ব্যারিয়ারটা ততই খাড়া হবে, আরও বাড়বে ব্যারিয়ার। তো ব্যারিয়ার আরও বাড়লে তো ইলেকট্রনের জন্য আরও ভালো, কারণ ইলেকট্রন সবসময় লো ব্যারিয়ার থেকে হাই ব্যারিয়ার দিকে যায়, লো পটেনশিয়াল থেকে হাই পটেনশিয়ালে যায়। আর প্লাস চার্জ মানে হোল হচ্ছে উল্টা, হোল সবসময় হাই থেকে লো পটেনশিয়ালে ফ্লো করে। তো তাহলে তুমি যত বেশি প্লাস ভোল্টেজ দিবা, মানে এই পিএন জাংশনে যত বেশি রিভার্স ভোল্টেজ দিবা তত বেশি কারেন্ট আসলে ড্র করার কথা, তাই না? হ্যাঁ, এটা সত্যি যে তুমি প্লাস ভোল্টেজ দিলে এন থেকে পিতে যে ইলেকট্রনগুলো আসছে সেই ইলেকট্রনগুলো খুব সহজে পাশের এমিটার থেকে বেজের যে ইলেকট্রন আসছে সেই ইলেকট্রনগুলো খুব সহজে পাশের কালেক্টরে চলে যেতে পারে এই ব্যারিয়ারের কারণে। কিন্তু এটা মোটেও সত্যি না যে তুমি যদি ব্যারিয়ারটা যদি আরও বাড়াও তাহলে আরও বেশি করে ইলেকট্রন কালেক্টরে ফ্লো করবে। কেন এটা সত্যি না? আমি তো একটু আগেই বললাম যে ব্যারিয়ার যত বাড়াবে ততই আসলে ইলেকট্রনের জন্য ভালো। ইলেকট্রন তো হাই ব্যারিয়ার ক্রস করতেই পছন্দ করে। তারপরেও আসলে এখানে ব্যাটারি রিভার্স ভোল্টেজ বাড়ালে এখানে কালেক্টরে যে বেশি ইলেকট্রন ফ্লো করবে ব্যাপারটা এমন না, মানে ইলেকট্রন ফ্লো করবে দ্যাটস ওকে, কিন্তু বেশি ইলেকট্রন ফ্লো করতে পারবে না। কেন এরকম করবে না? আচ্ছা আমরা একটু দেখি। মনে করো কোনো একটা পানির রিজার্ভারে, কোনো একটা পানির রিজার্ভার থেকে আমি ছোট্ট একটা পানির নল মানে টিউব বের করে নিলাম। এখানে ছোট্ট একটা ছিদ্র আছে মনে করো, এখানে কিছু পানি আছে। এই রিজার্ভার পানি দিয়ে ভর্তি করা, ঠিক আছে? তাহলে এখন ডেফিনেটলি তুমি যদি এই নলের মুখটা খুলে দাও তাহলে এখান থেকে পানি ফ্লো হবে, নিচে পড়বে। কেন পানি ফ্লো হবে? তার কারণ হচ্ছে গ্র্যাভিটি, তাই না? দেখো এখানে যত বেশি পানি রিজার্ভারে রাখবে তত বেশি পানির প্রেশার হবে এই হরাইজন্টাল নলে, সেই প্রেশারের কারণে পানি ফ্লো করবে, আর এই পার্টিকেল নল দিয়ে সেই পানি বের হয়ে আসবে গ্র্যাভিটির কারণে। আচ্ছা, যদি কোনো কারণে এরকম হয় যে পৃথিবীর গ্র্যাভিটি বেড়ে যায় তাহলে কি পানি ফ্লো বেড়ে যাবে?
পানি ফ্লো অবশ্যই বাড়বে। তার কারণ গ্র্যাভিটি যত বাড়বে, গ্র্যাভিটির সাথে আসলে সম্পর্ক হচ্ছে যে এই রিজার্ভারে পানি কতটুকু প্রেশার দিচ্ছে। গ্র্যাভিটি বাড়লে অবশ্যই প্রেশার বাড়বে, সেই কারণে পানির ফ্লো বাড়বে। আচ্ছা, আমরা এখন অন্য একটা জিনিস চিন্তা করি। মনে করি যে এই রিজার্ভার থেকে যে পানির টিউব বের হয়ে আসছে, সেই টিউবটা অনেক বড়, অনেক বড়, এবং এই টিউবের শেষ মাথা অনেক দূরে কোথাও আছে। ঠিক আছে, অনেক দূরে মানে কত দূরে? এতই দূরে যে মনে করো পানির রিজার্ভার যেটা, সেটা আছে পৃথিবীতে, আর একেবারে টিউবের শেষ যে মাথাটা সেটা কোথায় বলবো, ধরো শনিতে, শনি গ্রহ, অথবা ধরো বৃহস্পতি গ্রহ, যেটা অভিকর্ষ বল অনেক বেশি। আচ্ছা, তাহলে এখন বলো তো যে পানির ফ্লো কি এখন বাড়বে? আবার বলি, পানির রিজার্ভার আছে পৃথিবীতে, কিন্তু টিউবের শেষ মাথা সেটা আছে হচ্ছে পৃথিবীর চেয়ে অনেক বড় গ্র্যাভিটিওয়ালা কোনো গ্রহেতে। তো পানির ফ্লো কি এখন বাড়বে? হ্যাঁ, এটা সত্যি যে যেহেতু নলের শেষ মাথা আছে হচ্ছে শনি গ্রহে, যেখানে অভিকর্ষ বল বেশি, সো এই এই রিজনে এইখানে এখানে যেহেতু পানি ফ্লো হচ্ছে গ্র্যাভিটির কারণে, তাই এখানে খুব খুব ফাস্ট ওয়েতে পানি পড়বে। কিন্তু এই যে বাকি যে নল, এইখানে পানি ফ্লো হচ্ছে কেন? এখানে পানি ফ্লো হচ্ছে এই রিজার্ভারে যে পানি আছে সেই পানির প্রেশারের কারণে, এবং এই রিজার্ভারের পানির প্রেশার ডিপেন্ড করতেছে পৃথিবী তাকে কতটুকু অভিকর্ষ বল দিচ্ছে সেটার উপরে। যেহেতু পৃথিবীর অভিকর্ষ বল চেঞ্জ হচ্ছে না, সেই কারণে কিন্তু প্রেশারও চেঞ্জ হবে না। তার মানে হচ্ছে যদিও নলের শেষ মাথায় পানির ভেলোসিটি অনেক বেশি, কিন্তু এই শেষ মাথা ছাড়া এই যে বাকি অংশ যেটা, সেইখানে পানির ভেলোসিটি আগের মতোই আছে। সেই কারণে আসলে পানির ফ্লো কিন্তু বাড়বে না। যদিও তুমি একটা টার্মিনালে পানির ভেলোসিটি অনেক হাই করে দিয়েছো, তারপরেও অন্য জায়গাগুলোতে পানির ভেলোসিটি একই আছে। সো পানির ফ্লো মানে অ্যামাউন্ট অফ ফ্লো আগে যা ছিল এখনও তাই থাকবে। তো এই কনসেপ্টটা আমরা বাইপোলার জাংশন ট্রানজিস্টরে কীভাবে ইউজ করব? আচ্ছা, দেখো, বাইপোলার জাংশন ট্রানজিস্টরে আমরা বলছি তিনটা রিজন থাকে, তো আমি রিজনগুলোকে বোঝানোর সুবিধার জন্য বড় বড় করে রাখতেছি। হ্যাঁ, এন, পি, এন, যদিও তোমরা জানো যে আসলে এত বড় থাকে না, তাই না? এটা এন, হ্যাঁ, এটা পি, এটাও এন। প্রথমটা হচ্ছে এমিটার, পরেরটা হচ্ছে বেজ, পরেরটা হচ্ছে কালেক্টর। আচ্ছা, তাহলে তুমি যখন বেজ আর কালেক্টরের মাঝখানে, এর আগে বলেছিলাম যে বেজ কালেক্টরের মাঝখানে আমরা আসলে একটা রিভার্স বায়াস দিই, তাই না? এমিটার বেজ আমরা ফরওয়ার্ড বায়াস দিই, কিন্তু বেজ কালেক্টরে দিই রিভার্স বায়াস। কেন সেটা একটু আগে ব্যাখ্যা করলাম। এখন তুমি যদি রিভার্স বায়াস দাও, তাহলে আসলে ভোল্টেজটা কোথায় ড্রপ হয়? ভোল্টেজ কিন্তু পি থেকে এন পুরোটাতে ড্রপ হয় না। ভোল্টেজ ড্রপ হয় শুধুমাত্র মাঝখানে যে ডিপ্রেশন লেয়ার থাকে সেই ডিপ্রেশন লেয়ার, মানে এই ডিপ্রেশন লেয়ার বলতে বোঝায় যেখানে বাউন্ড চার্জ তৈরি হয়েছে, অর্থাৎ এন সাইডে কিছু প্লাস চার্জ তৈরি হয়, পজিটিভ বাউন্ড চার্জ, আর পি সাইডে কিছু নেগেটিভ বাউন্ড চার্জ তৈরি হয়। এটাই হচ্ছে ডিপ্রেশন রিজন। ডিপ্রেশন হচ্ছে যে রিজনে কোনো ফ্রি ক্যারিয়ার থাকে না। যেহেতু তুমি যে ভোল্টেজ, যাই ভোল্টেজ দাও না কেন, ভোল্টেজ যতই বাড়ো না কেন, এখানে কিন্তু শুধুমাত্র এই ডিপ্রেশন রিজনেই শুধুমাত্র এই ভোল্টেজ ড্রপটা হবে। বাকি অংশটায় এখানেও কোনো ভোল্টেজ ড্রপ হবে না, এই এন রিজনেও কোনো ভোল্টেজ ড্রপ হবে না, সমস্ত ভোল্টেজ ড্রপ হবে ডিপ্রেশন রিজনে। তাহলে এন থেকে যে ইলেকট্রনগুলো পি সাইডে চলে আসবে, মানে এন আর পিতে যখন, মানে এমিটারের বেসে যখন ফরওয়ার্ড বায়াস দিবে, তখন এন থেকে ইলেকট্রন আমরা বলেছি যে পিতে চলে আসবে, তাই না? এন থেকে ইলেকট্রনগুলো পিতে চলে আসবে। তারপরে এইখানে না হয় বুঝলাম যে তুমি যদি রিভার্স বায়াস দাও, তাহলে এই ডিপ্রেশন রিজনে ব্যারিয়ারের কারণে ইলেকট্রন সহজেই এই ব্যারিয়ারটা ক্রস করে পাশের কালেক্টরে যাবে, কিন্তু তার আগে ইলেকট্রনকে তো এই বেস রিজনটা এক্সিট করতে হবে।
এই যে মাঝখানের যে বেজ রিজন, এত বড় একটা বেজ রিজন, এইটা ইলেকট্রন পার হবে কীভাবে? এখানে তো কোনো ইলেকট্রিক ফিল্ড নাই, তুমি যা ভোল্টেজ দিচ্ছ সেটা কারণে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে এই যে এই জাংশনে, এখানে তৈরি হচ্ছে। আমরা বলেছি যে আমরা বেজ রিজনকে খুব ন্যারো করি। হ্যাঁ ন্যারো করি ঠিক আছে, তারপরেও তো বেজ কিছু অংশ থাকবেই যেখানে আসলে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, সেখানে ইলেকট্রন রাস্তা পার হবে কীভাবে? আসলে যে রিজনে কোনো ভোল্টেজ ড্রপ হয় না, ধরো যে এই রিজনটা, এইখানে ইলেকট্রনের আসলে ডিফিউশন হয়। ডিফিউশন মানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি হয়, এই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের কারণে ইলেকট্রন ফ্লো করে। এবং কনসেন্ট্রেশনটা কীরকম হয়? কনসেন্ট্রেশনটা দেখতে হয় এরকম, এটা দেখতে হয় এইরকম। ধরো এখানে অনেক বেশি ইলেকট্রন থাকে, এন থেকে পিতে চলে আসে, তাহলে এন আর পি এর জাংশন যেটা, সেখানে প্রচুর ইলেকট্রন থাকে। তারপরে আস্তে আস্তে প্রচুর ইলেকট্রন থাকে, ইলেকট্রনটা তারপরে আস্তে আস্তে ইলেকট্রনের কনসেন্ট্রেশন কমতে থাকে, কমতে কমতে এই জায়গায় এসে যে যেখানে বেজ আর কালেক্টরের জাংশন শুরু হয়েছে, সেইখানে ইলেকট্রনের কনসেন্ট্রেশন একদম জিরো হয়ে যায়। কেন বলো তো? তার কারণ হচ্ছে তুমি যেহেতু বেজ আর কালেক্টরে রিভার্স ভোল্টেজ দিয়েছো, সো এইখানে জাংশনের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে। তার মানে ইলেকট্রনের ভেলোসিটি সবচেয়ে বেশি কোথায়? ইলেকট্রনিক ভেলোসিটি সবচেয়ে বেশি হচ্ছে এই জাংশন রিজনে। তোমাদের আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম এটা মনে করে দেখো, যে একটা পানির পাত্র যেটা আছে পৃথিবীতে, আর নলের শেষ মাথা যেটা আছে বৃহস্পতি গ্রহে। তো বৃহস্পতি গ্রহের গ্র্যাভিটি অনেক হওয়ার কারণে সেখানে খুব হাই ভেলোসিটিতে পানি ফ্লো করতেছে, কিন্তু পানির যে রিজার্ভার সেখান থেকে পানি খুব হাই ভেলোসিটিতে আসতেছে না, সেটা খুব স্লো স্পিডে আসতেছে। এখানেও সেই একই ব্যাপার, যদিও ইলেকট্রনগুলা খুব ফাস্ট ওয়েতে এই জাংশন ক্রস করবে, কিন্তু এইখানে বেজ রিজনে যেখানে আসলে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না, সেখানে ইলেকট্রন খুব স্লোলি মুভ করবে এবং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা হবে এইরকম। আবার বলতে যে যেখানে জাংশন শুরু হয়েছে সেখানে ইলেকট্রন একদম জিরো কনসেন্ট্রেশন থাকবে, আর যেখানে এমিটারের সবচেয়ে কাছাকাছি রিজন যেখানে, সেইখানে ইলেকট্রনিক কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি থাকবে। তাহলে এইরকম কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের কারণে ইলেকট্রনের একটা ডিফিউশন হবে বেস থেকে কালেক্টরের দিকে। তাহলে যেখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে না সেখানে ইলেকট্রনের ডিফিউশন হয়, যেখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেখানে ইলেকট্রনের ড্রিফট হয়। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি যে ডিফিউশন ইন বেস আর ড্রিফট ইন জাংশন। ঠিক আছে, এখন বুঝতে পারছো যে কেন তুমি রিভার্স বায়াসে ভোল্টেজ যদি বাড়াও তাহলে আসলে ইলেকট্রনের ফ্লো আগের চেয়ে বেশি হবে না। কারণ তুমি যতই ভোল্টেজ দাও ততই আসলে এই জাংশনে অ্যাক্রসে ভোল্টেজ বাড়বে, তার মানে জাংশনের ড্রিফট ভেলোসিটি অনেক বাড়বে, তাই না? এখানে ড্রিফট ভেলোসিটি অনেক বাড়বে, অনেক বাড়বে, কিন্তু এখানে বেড়ে লাভ কি? এই যে বাকি অংশটায় এখানে তো আসলে ডিফিউশন হচ্ছে ইলেকট্রন, এবং এই ডিফিউশন তো খুব স্লো প্রসেস। তুমি ভোল্টেজ রিভার্স ভোল্টেজ যতই বাড়ো না কেন, ডিফিউশন রেট কিন্তু বাড়বে না। ডিফিউশন রেট ডিপেন্ড করে শুধুমাত্র কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের উপরে। বুঝতে পেরেছো? কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা তৈরি হচ্ছে কিন্তু এখানে যখন ফরওয়ার্ড বায়াস দিয়েছো এমিটারের বেসে, সেই ফরওয়ার্ড বায়াসের কারণে এন থেকে ইলেকট্রন পিতে যাচ্ছে, সেই কারণে এনআরপি মানে এমিটার এবং বেস এই দুইটার জাংশনের কাছে ইলেকট্রনের ডেন্সিটি সবচেয়ে বেশি, আর এই জাংশন থেকে যত দূরে যাচ্ছ ততই কিন্তু ইলেকট্রনের ডেন্সিটি কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তার মানে দাঁড়ালো যে তুমি বেজ এবং কালেক্টর রিজনে রিভার্স বায়াসের মান যতই বাড়াও না কেন, কারেন্টের ভ্যালু কিন্তু কালেক্টর কারেন্টের মান বাড়বে না, তেমন একটা বাড়বে না, কিছুটা বাড়বে কিন্তু তেমন একটা, আমি বলেছি তেমন একটা বাড়বে না। কিছুটা কেন বাড়বে? কিছুটা বাড়ার একটা কারণ আছে। কারণটা কিরকম দেখো, তুমি যখন বেজ আর কালেক্টরে রিভার্স বায়াসের মান আস্তে আস্তে বাড়াও,
তখন বেজ এবং কালেক্টরের জাংশন উইডথ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। এটা জানো? এটা পড়ে আসার কথা ইন্টারমিডিয়েটে। এই যে বেজ এবং কালেক্টরের মাঝখানে জাংশন দেখতেছো, তুমি যত বেশি রিভার্স ভোল্টেজ দিবে এই জাংশনের উইডথটা ততই বাড়তে থাকবে। এখন চিন্তা করো যে এন থেকে পিতে যে ইলেকট্রনগুলো আসছে, আমরা বলছি যে এই যে এখানে এই রিজনটা যেখানে ইলেকট্রনের ভোল্টেজে কোনো ড্রপ হচ্ছে না, সেখানে ইলেকট্রন ডিফিউশন হয়, এবং ডিফিউশনটা কতটুকু হবে সেটা ডিপেন্ড করে ইলেকট্রনের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের উপরে। তাহলে চিন্তা করো, মনে করো প্রথম অবস্থায় কোনো একটা ভোল্টেজের কারণে ইলেকট্রনের কনসেন্ট্রেশন হচ্ছে এরকম এরকম। আচ্ছা, এখন তুমি যদি ভোল্টেজের রিভার্স ভোল্টেজের মান মানে বেস কালেক্টরের রিভার্স ভোল্টেজের মান বাড়াও, তাহলে আমি বলছি জাংশনের উইডথ বাড়বে। ধরো উইডথটা বেড়ে এতটুকু হইল, এই যে এতটুকু হইল, ঠিক আছে, প্লাস প্লাস প্লাস, এদিকেও মাইনাস। যদি জাংশনের উইডথ বেড়ে যায় তাহলে বেজ রিজনে ইলেকট্রনের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা কিন্তু একটু চেঞ্জ হবে। আগে ছিল এরকম, আর এখন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা হবে এইখান থেকে শুরু করে এইখানে শেষ হবে। দেখো তো, ইলেকট্রনের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের ভ্যালু কিন্তু আগের চেয়ে বেড়েছে, মানে স্লোপের মানটা আগের চেয়ে খাড়া হয়েছে। যদি স্লোপের মান খাড়া হয় তাহলে আসলে ইলেকট্রনের ডিফিউশন রেটটা আগের চেয়ে বাড়বে। বুঝতে পেরেছ? তবে আসলে এই ভোল্টেজের প্রভাবটা এই জাংশন উইডথের উপর খুব বেশি কিন্তু না, লগারিদমিক। তুমি যদি ভোল্টেজ 100 গুণ করো তাহলে জাংশনের উইডথ মাত্র দ্বিগুণ বাড়বে। বুঝতে পেরেছ? কাজেই যদিও এই ভোল্টেজের কারণে জাংশনের উইডথ বাড়বে, জাংশনের উইডথ বাড়ার কারণে বেজ রিজনটা আরও ন্যারো হয়ে যাবে। আরও যদি ন্যারো হয় তাহলে ইলেকট্রনের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের ঢালটা আরও খাড়া হবে। তবে এই মানে ডিফিউশন রেটের মান আসলে খুব বেশি বাড়বে না, বেসটা খুব বেশি থিন হবে না। ঠিক আছে? তাহলে এই যে তোমরা দেখলে যে এখানে আসলে বেস কালেক্টর এর মাঝখানে যে রিভার্স ভোল্টেজ দিচ্ছি, সেই রিভার্স ভোল্টেজটা বাড়িয়ে আসলে কারেন্টের মান, কালেক্টর কারেন্টের মান খুব বেশি বাড়ানো যায় না। সেটা কি আমার জন্য ভালো হলো না খারাপ হলো? তোমার শুনে মনে হতে পারে না এটা তো আসলে ভালো হলো না। তেমন আমার তো, আমি বলেছিলাম যে যত বেশি কারেন্ট এই 1 থেকে 3 আসবে, ধরো এটা হচ্ছে 1, এটা 2, আর এটা হচ্ছে 3 নাম্বার টার্মিনাল, যত বেশি কারেন্ট 1 আর 3 আসবে তত ভালো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমি রিভার্স ভোল্টেজের মান বাড়ালে খুব বেশি কারেন্টের মান বাড়ে না। তাহলে মনে হয় এটা খারাপ। আসলে খারাপ না, এটাই ভালো, আমরা এটাই চেয়েছিলাম। কেন? আমার মনে করে দেখো আমাদের পারপাস কি ছিল? আমাদের পারপাস ছিল আমরা শুধুমাত্র 1 আর 2-তে ভোল্টেজ দিব, কিন্তু কারেন্ট যাবে 1 আর 3-তে। এবং এই যে 1 আর 3-তে যে কারেন্ট যাবে সেই কারেন্টের মান শুধুমাত্র ডিপেন্ড করবে টার্মিনাল 1 আর টার্মিনাল 2-তে তুমি কি পরিমাণ ভোল্টেজ দিয়েছো সেটার উপরে। টার্মিনাল 1 আর 3-তে কি ভোল্টেজ দিয়েছো সেটার উপর ডিপেন্ড করবে না। ঠিক আছে? যদি তাই হতো যে টার্মিনাল 1 আর টার্মিনাল 3 এর ভোল্টেজের উপরে ডিপেন্ড করতো যে টার্মিনাল 3-তে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে তো সেই আগের মতোই সেটা একটা 2 টার্মিনাল ডিভাইসের মতোই আচরণ করতো। 2 টার্মিনাল ডিভাইসের কথা মনে আছে? ধর একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সে তুমি যত বেশি ভোল্টেজ দিচ্ছ তত বেশি কারেন্ট যাচ্ছে। আমি তো সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে ভোল্টেজ দিব কোনো দুটো টার্মিনালে, কিন্তু কারেন্ট যাবে অন্য দুটো টার্মিনালে, এবং অন্য দুটো টার্মিনালে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা আমার শুধুমাত্র প্রথম দুটো টার্মিনালে যে ভোল্টেজ দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে। এখানেও কিন্তু আসলে এই ব্যাপারটাই হয়েছে। তুমি টার্মিনাল 1 আর 2 মানে এমিটার আর বেজে ভোল্টেজ দিয়েছো, সেই কারণে এমিটার থেকে কালেক্টরের দিকে কারেন্ট যাচ্ছে। ধরো এমিটারে তুমি দিয়েছো ধরো 0.8 ভোল্ট, আর বেস কালেক্টরে তুমি ভোল্টেজ দিয়েছো হচ্ছে সে 5 ভোল্ট। তাহলে এমিটার আর কালেক্টরের মাঝখানে কত ভোল্টেজ হইল? 5.8 ভোল্ট, তাই না? কিন্তু
কালেক্টরে যে কারেন্ট যাবে সেটা কিন্তু 5.8 ভোল্টের উপর ডিপেন্ড করবে না, কালেক্টরে যে কারেন্ট যাবে সেটা ডিপেন্ড করবে শুধুমাত্র এই 0.8 ভোল্টের উপরে। এই এমিটার বেস ভোল্টেজ যত বাড়াবে তত বেশি কারেন্ট যাবে টার্মিনাল 3তে। তুমি যদি এটা এমিটার আর কালেক্টরের মাঝখানে এই মুহূর্তে 5.8 ভোল্ট আছে, তাই না? তুমি যদি এই বেজ আর কালেক্টরের ভোল্টেজটা 5 ভোল্ট না, ধরো তুমি এটা চেঞ্জ করে তুমি এখন ধরা যাক 4 ভোল্ট দিয়েছো, তাহলে এমিটার আর কালেক্টরে ভোল্টেজ আছে 4.8। তারপরেও দেখবে কারেন্টের মান আসলে ওই আগে যা ছিল অলমোস্ট তাই আছে, কালেক্টর কারেন্টের মান চেঞ্জ হয় নাই, কারণ কালেক্টর কারেন্টের মান তো আসলে শুধুমাত্র এমিটার আর বেস ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে। আমরা এইভাবেই ডিভাইসটা তৈরি করেছি, তাই না? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই যে আমি বেজ আর কালেক্টরের ভোল্টেজের মান বাড়াচ্ছি বা কমাচ্ছি, তার সাথে কারেন্টের মান খুব একটা চেঞ্জ হচ্ছে না, এই ঘটনাটা কতক্ষণ পর্যন্ত ঘটবে? ধরা যাক আমি বেজ আর কালেক্টরের ভোল্টেজের মান আরও কমাচ্ছি, 4 ভোল্ট 3 ভোল্ট কমাতে কমাতে যদি 0 ভোল্ট করে ফেলি, তাহলে কি হবে? ধরা যাক আমি এটাকে 4 ভোল্ট না, আমি 0 ভোল্ট দিলাম, 0 ভোল্ট দিলাম, তার মানে শুধু শর্ট করে দিয়েছি। এখন কি কারেন্ট যাবে? দেখো, এখন আসলে কারেন্ট যাবে, তার কারণ তুমি যদি কোনো বাইরে থেকে ভোল্টেজ নাও দাও, তাহলেও পি এবং এন জাংশনের মাঝখানে একটা বিল্ট ইন পটেনশিয়াল সবসময়ই থাকবে। বিল্ট ইন, এই জন্যই এটার নাম হচ্ছে বিল্ট ইন পটেনশিয়াল, মানে বাইরের ভোল্টেজ যদি দাও তাহলে হয়তো এই ভোল্টেজটা আরও বাড়বে। এই যে বিল্ট ইন পটেনশিয়াল আমরা কীভাবে দেখিয়েছিলাম আরেকবার আপনি, এই যে পি আর এন জাংশন যেখানে আছে, যে ধরো পি আর এন জাংশনের ঠিক যে জায়গাটা আছে, সেই জায়গায় একটা বিল্ট ইন পটেনশিয়াল সবসময় থাকবে, যেখানে পি সাইডে থাকবে লো পটেনশিয়াল আর এন সাইডে থাকবে হাই পটেনশিয়াল। নর্মালি এই বিল্ট ইন ভোল্টেজের মানটা হয় কত জানো? 0.7, 0.7 ভোল্ট নর্মালি। সেই কারণে আমরা যখন ডায়োডে পিএন জাংশনে 0.7 ভোল্টেজ ফরওয়ার্ড বায়াস দিই, তখন এই বিল্ট ইন ভোল্টেজটা ডাউন হয়ে ফ্ল্যাট হয়ে যায় এবং তখন কারেন্ট যায়। তাহলে এখন দেখো, আমি যদি কোনো ভোল্টেজ নাও দিই, এখানে যদি বেস কালেক্টর মানে টার্মিনাল 2 আর 3তে 0 ভোল্টেজ দিই, তাও পিএন জাংশনে কিন্তু ঠিকই একটা ব্যারিয়ার থাকবে, এবং এই ব্যারিয়ারটা আসলে ইলেকট্রনে মুভ করার জন্য সুবিধা। পিতে ইলেকট্রন চলে আসছে, তো একটা ইলেকট্রন সহজেই এই ব্যারিয়ারের লোয়ার ভ্যালু থেকে হায়ার ভ্যালুর দিকে চলে যেতে পারবে, ঠিক আছে? সো আসলে তুমি যদি এখানে 0 ভোল্টেজ দাও তাও কারেন্ট যাবে, কিন্তু আমি যদি এখন নেগেটিভ ভোল্টেজ দেওয়া শুরু করি, তাহলে কি হবে? যদি নেগেটিভ ভোল্টেজ দিই, তাহলে এই ব্যারিয়ারটা আসলে আরও ছোট হয়ে যাবে। আমি একটু ক্লিয়ার করে আঁকি এটাকে। এই সেই জাংশন এরিয়া, আর জাংশন এরিয়াতে একটা পটেনশিয়াল বিল্ড আপ করেছে, যেটাকে আমি বলতেছি বিল্ট ইন পটেনশিয়াল। তুমি যদি বাইরে থেকে ভোল্টেজ নাও দাও তাহলে এই পটেনশিয়াল থাকবে। যদি এই ভোল্টেজটা 0 থেকে বাড়াও, তাহলে আসলে যেটা হবে সেটা হচ্ছে এই পটেনশিয়ালটা আরও উঁচু হবে। যদি রিভার্স ভোল্টেজ মান বাড়াও তাহলে আরও বড় হবে এটা। আর যদি এখন যদি এক কাজ করো, এইটা 0 ভোল্টেজ না, এটাকে যদি নেগেটিভ ভোল্টেজ দাও, ধরো তুমি এখানে -0.1 ভোল্টেজ দিলে, তাহলে কি হবে? তাহলে আসলে এই ব্যারিয়ারটা ছোট হওয়া শুরু করবে। এই যে এইভাবে তুমি যদি -1 ভোল্টেজ দাও, তাহলে এই ভোল্টেজটা এখন আগের চেয়ে ছোট হওয়া শুরু করবে। সো আগে ছিল ধরো 0.7 ভোল্টেজ ব্যারিয়ার হাইট ছিল, এটা হয়ে যাবে 0.6 ভোল্ট। 0.6 ভোল্ট, ঠিক আছে? আচ্ছা, দেখো এই ব্যারিয়ারটা যত ছোট হবে তত কিন্তু আসলে ইলেকট্রনের পি সাইড থেকে এন সাইডে যেতে অসুবিধা হবে। আমি বলেছিলাম যে যেহেতু একটা ইলেকট্রন সবসময় চায় লো পটেনশিয়াল থেকে হাই পটেনশিয়ালে যেতে, সো ব্যারিয়ার যত বেশি হবে ইলেকট্রনের জন্য যাওয়া তত সুবিধা হবে, আর ব্যারিয়ার যত আস্তে আস্তে কমতে থাকবে ততই আসলে ইলেকট্রন আগের চেয়ে কম পরিমাণে যেতে থাকবে পি থেকে এনের দিকে, তাই না? তাহলে এইভাবে করতে করতে তুমি যদি এখানে
এক সময় 0.7 ভোল্টেজ দিয়ে দাও, ধরো এটা এই ভোল্টেজটা এখন আছে -1, সেটা যদি তুমি চেঞ্জ করে -1 না, তুমি আসলে ধরো 0.7 ভোল্টেজ দাও, 0.7 ভোল্টেজ যদি এখানে দাও, তাহলে কি হবে, তাহলে আসলে এই ব্যারিয়ারটা একদমই থাকবে না, ব্যারিয়ারটা পুরো ফ্ল্যাট হয়ে যাবে। ব্যারিয়ার যদি একদম ফ্ল্যাট হয়ে যায় তাহলে আসলে ইলেকট্রন আর পি সাইড থেকে এন সাইডে যেতে পারবে না, বরং যেটা হবে এখানে কালেক্টর কারেন্টটাই পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তো আমরা যখন ডায়োডের ক্যারেক্টারিস্টিক দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে ডায়োডের ক্যারেক্টারিস্টিক হচ্ছে এরকম, যেখানে ভোল্টেজের সাথে সাথে কারেন্ট এমনভাবে বাড়ে, ধরো ডায়োডের ভোল্টেজ হচ্ছে এদিকে ভি আর ডায়োডের কারেন্ট আই এদিকে, তাহলে ভোল্টেজের সাথে কারেন্টের ইনক্রিজ হবে এক্সপোনেনশিয়াল। তুমি যদি এটাকে একটা স্ট্রেট লাইন আঁকার চেষ্টা করো, ধরো একটা স্ট্রেট লাইন আঁকার চেষ্টা করি, তাহলে এই যে এই পয়েন্টটাকে বলে অলমোস্ট হয় 0.7 ভোল্টেজ। আর দেখো এই পয়েন্টটা ছাড়া আরেকটা পয়েন্ট কিন্তু আছে, এই যে এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, এই পয়েন্টটা অলমোস্ট 0.5 ভোল্ট হয়। সো আসলে বুঝতে পারছো যে ডায়োডের অ্যাকচুয়াল ক্যারেক্টারিস্টিক হচ্ছে এরকম, যে 0.5 ভোল্টের পর থেকে কারেন্ট ফ্লো করা আস্তে আস্তে বাড়া শুরু করে। আমরা আসলে একটা এভারেজ ধরে নিই যে ডায়োডটা মোটামুটি 0.7 অপারেটেড, কিন্তু রিয়েলি ডায়োডটা আসলে 0.7 না, 0.5 পর থেকে অন হওয়া শুরু করে। সো এখানে তুমি যে ভোল্টেজ দিচ্ছ সেই ভোল্টেজটা 0.7 না, যখন আসলে 0.5 হবে, এই ভোল্টেজটা যখন -0.5 ভোল্টেজ দিব, এই ভোল্টেজ মানে কোনটা উৎস, এই ভোল্টেজটা হচ্ছে এই যে বেজ আর কালেক্টর এই দুইটার মাঝখানে ভোল্টেজ, মানে এই যে এই পি আর এই এন, এই দুইটার মাঝখানে যে ভোল্টেজ সেটা যদি -0.5 ভোল্ট, তখনই আসলে কারেন্ট রিডিউস হওয়া শুরু করবে। ঠিক আছে, সো এইটা আমাদের খেয়াল রাখতে হবে যে হ্যাঁ, আমরা বেজ এবং কালেক্টরে রিভার্স ভোল্টেজ যতই দিই না কেন, কারেন্টের মান খুব একটা চেঞ্জ হবে না, কিন্তু এইটা খেয়াল রাখতে হবে যে এই ভোল্টেজের মানটা কখনোই যেন -0.5-এর নিচে না নামে। ঠিক আছে, যদি -0.5-এর নিচে নেমে যায় তাহলে আসলে এখানে কালেক্টর কারেন্টটা কমে জিরোর দিকে চলে যাবে। কেন, তার কারণ হচ্ছে যে আমাকে তো অ্যাটলিস্ট ইলেকট্রনে যাওয়ার জন্য অ্যাটলিস্ট এরকম একটা পটেনশিয়াল লাগবে, ব্যারিয়ার লাগবে, যাতে যেন ইলেকট্রন লোয়ার থেকে হায়ার পটেনশিয়ালে যেতে পারে। তুমি যদি এই পটেনশিয়ালের ব্যারিয়ারটা কমায় দিয়ে থাকো, তাহলে তো এই ইলেকট্রন এদিকে যাওয়ার প্রবাবিলিটি কমে যাবে। যদি এরকম করো যে এখানে -0.5 না, এখানে আরও বেশি নেগেটিভ ভোল্টেজ সে -1 ভোল্টেজ যদি দাও, তুমি যদি এখানে -1 ভোল্টেজ দাও, তাহলে কি হবে, দেখো এখানে -1 ভোল্টেজ দেওয়ার মানে হচ্ছে এই পি সাইডে আসলে পজিটিভ ভোল্টেজ দেওয়া, এন সাইডে নেগেটিভ ভোল্টেজ দেওয়া। তার মানে আসলে -1 এর অর্থ হচ্ছে তুমি পিএন জাংশনকে আর রিভার্স বায়াস না, তুমি পিএন জাংশনকে ফরওয়ার্ড বায়াস করে দিছো। সো ফরওয়ার্ড বায়াস করার অর্থ হলো, ফরওয়ার্ড বায়াস যদি করে দাও তার অর্থ হচ্ছে যে এখন পিতে থাকবে হায়ার পটেনশিয়াল, তারপর জাংশনে লোয়ার হবে, আর এনে হচ্ছে লোয়ার পটেনশিয়াল। যদি -1 ভোল্টেজ দাও বা -2 ভোল্টেজ এইভাবে বাড়তে থাকো, তখন কিন্তু ইলেকট্রন এই পি সাইড থেকে ইলেকট্রন আর কখনোই এনে যেতে পারবে না। ইলেকট্রনের টেন্ডেন্সি হচ্ছে সবসময় লোয়ার থেকে হায়ার পটেনশিয়ালে যাবে, হায়ার থেকে লোয়ার পটেনশিয়ালে ইলেকট্রন যায় না। সো চিন্তা করে দেখো যে আমরা জানি যদিও একটা ডায়োডে মানে পিএন জাংশনে ফরওয়ার্ড বায়াসে কারেন্ট যায়, কিন্তু এখানে তুমি যদি পিএন জাংশনকে ফরওয়ার্ড বায়াস করার চেষ্টা করো তাহলে আসলে কারেন্ট বন্ধ হয়ে যাবে। কেন, তার কারণ হচ্ছে এই পিএন জাংশনে কিন্তু হোল যাচ্ছে না, পিএন জাংশনে পি থেকে এনে ইলেকট্রন যাচ্ছে। ইলেকট্রন যাওয়ার জন্য আসলে এই ধরনের ফরওয়ার্ড বায়াস প্রয়োজন না, ইলেকট্রন যাওয়ার জন্য দরকার হচ্ছে রিভার্স বায়াস। ঠিক আছে, দেখো এইখানে এই যে এমিটার এবং বেস, এই যে এমিটার এবং বেস, এই দুইটাকে কিন্তু ঠিকই ফরওয়ার্ড বায়াস করেছি, সেই কারণেই এন থেকে ইলেকট্রন
বেজে যাচ্ছে, আর পি থেকে সামান্য কিছু হোল এমিটারে আসতেছে। কিন্তু পি আর এন পাশে যেটা বেজ এবং কালেক্টর আছে সেখানে কিন্তু উল্টা ঘটনা হচ্ছে, পি থেকে হোল কিন্তু এনে যাচ্ছে না। নর্মালি পি থেকে এনে হোল যায়, এখানে পি থেকে ইলেকট্রন যাচ্ছে এনে। সো ঘটনা যেহেতু উল্টা হয়ে গেছে, এখন আমাদের পি আর এনকে কিন্তু ফরওয়ার্ড বায়াস করলে চলবে না, পি আর এনকে রিভার্স বায়াস করতে হবে, তাহলে ইলেকট্রন পি থেকে কালেক্টর এনে চলে যেতে পারবে। ঠিক আছে, ইলেকট্রন তখনই হয়ে যেতে পারবে যদি এটাকে রিভার্স বায়াস করো। সো এটাকে তুমি যদি ফরওয়ার্ড বায়াস করতে থাকো তাহলে আস্তে আস্তে কারেন্টের মান কমে যেতে থাকবে। আচ্ছা, যদি আমি এরকম করি যে এমিটার আর বেজ এই দুইটাকে আমি রিভার্স বায়াস করি, তাহলে কারেন্টের কী অবস্থা হবে? এমিটার আর বেজকে যদি রিভার্স বায়াস করো তাহলে আসলে কোনো কারেন্ট যাবে না, কারেন্ট একদম অফ হয়ে যাবে। কেন? তার কারণ হচ্ছে আমাদের টেকনিকটা ছিল এটাই যে যখন আমরা পজিটিভ ভোল্টেজ দিই, মানে ফরওয়ার্ড ভোল্টেজ দিই এনপি জাংশনে, এমিটার বেজ জাংশনে, তখন এন থেকে প্রচুর পরিমাণ ইলেকট্রন বেজে আসে, তারপরে সেখান থেকে ইলেকট্রন সুইপ করে পাশের কালেক্টরে চলে যায়। তুমি যদি এই এই এমিটার বেজ এইটাকে যদি রিভার্স বায়াস করো তাহলে তো এখান থেকে ইলেকট্রন আসবেই না পিতে। সো এমিটার থেকে কোনো কারেন্ট আসতেছে না, তাহলে সেই কারেন্ট তো আর কালেক্টরে কি যাবে? কোনো কারেন্টই যাবে না। সো কেউ যদি এরকম করে যে এমিটারে রিভার্স বায়াস যায় তাহলে এখান থেকে কোনো কারেন্ট আসবেই না। তবে হ্যাঁ, কেউ যদি এরকম করে যে এন আর পিকে রিভার্স বায়াস, মানে এন এ পজিটিভ পিতে নেগেটিভ, এটা হচ্ছে এমিটার, আর এটা হচ্ছে বেজ, আর এটা হচ্ছে কালেক্টর। তাহলে কেউ যদি এমিটারের বেসকে রিভার্স বায়াস করে আর বেজ আর কালেক্টরকে ফরওয়ার্ড বায়াস করে, তাহলে কী হবে? বেজ আর কালেক্টর ফরওয়ার্ড বায়াস মানে পিতে দিব পজিটিভ, এনে দিব নেগেটিভ। এখন কি হবে? এখন কারেন্ট যাবে? এখন কারেন্ট যাবে, কারণ হচ্ছে যে এখন যেহেতু পি আর এনকে তুমি রিভার্স বায়াস করেছো, সরি, পি আর এনকে তুমি ফরওয়ার্ড বায়াস করেছো, তাই এন থেকে এবার এই এন সাইড থেকে মানে কালেক্টর থেকে ইলেকট্রন পি সাইডে যেতে পারবে। তারপরে সে আগের মতোই যে এই বেস যেহেতু খুব থিন, সো এই ইলেকট্রনগুলা খুব সামান্য একটা অংশ এই বেস থেকে বাইরে বের হয়ে যাবে, আর একটা বড় অংশ চলে যাবে এমিটার সাইডে। সো এখন কিন্তু ঠিকই আবার সে আগের মতো কারেন্ট প্রকাশ শুরু করবে। কিন্তু আসলে এই মোডে খুব বেশি কারেন্ট যায় না, কারণ তুমি জানো যে একটা সত্যিকারের বিজেটি কিন্তু এরকম সিমেট্রিক হয় না। মানে এখানে আমি দেখিয়েছি যে এন যেরকম এমিটারে এন যেরকম বড়, কালেক্টরে এনও সেরকম বড়, আর বেসটা মাঝখানে ছোট। কিন্তু তুমি জানো যে সত্যিকারের বিজেটি যখন আমরা তৈরি করি তখন আমরা এমিটার, তার চারপাশে দুই হচ্ছে বেস, আর তার চারদিকে থাকে কালেক্টর। সো বুঝতে পারছো এটা কিন্তু সিমেট্রিক না। সো যদিও তুমি এই কালেক্টর আর বেসকে ফরওয়ার্ড বায়াস করে এমিটার আর বেসকে রিভার্স বায়াস করে দাও, তাহলে আসলে আগের মতো পারফরমেন্স পাবে না, আগের চেয়ে অনেক ডিগ্রেডেড পারফরমেন্স পাবে। এই জিনিসটাকে এই জন্য বলা হয় রিভার্স অ্যাক্টিভ মোড। আসলে আমরা দেখলাম যে একটা বাইপোলার জাংশন ট্রানজিস্টরের চার ধরনের মোড আছে। একটা প্রথম মোডকে বলা হয় অ্যাক্টিভ মোড। অ্যাক্টিভ মোড কোনটা? যে মোডে আসলে এমিটার বেস জাংশন থাকে ফরওয়ার্ড বায়াসড, এবং কালেক্টর বেস জাংশন থাকে রিভার্স বায়াসড। আরেকটা হচ্ছে রিভার্স অ্যাক্টিভ মোড। এখানে এমিটার বেস জাংশন থাকে রিভার্স বায়াসড,
কিন্তু কালেক্টর বেস জাংশন থাকে ফরওয়ার্ড বায়াসড। থার্ড মোডকে বলা হয় কাট অফ মোড। এই মোডে কাট অফ মানে কোনো কারেন্ট যাবে না। তুমি এমিটার বেস জাংশনকে যদি রিভার্স করে রাখো, কালেক্টর বেস জাংশনকে যদি রিভার্স করে রাখো, তাহলে কারেন্ট যাবে কেন আর? সো কালেক্টর কাট অফ মোডে both emitter base junction and collector base junction are reverse biased। আরেকটা মোডকে বলা হয় স্যাচুরেশন মোড। স্যাচুরেশন মোডে both emitter base junction and collector base junction are forward biased। এই স্যাচুরেশন মোড কোনটা বুঝতে পারছো? এই যে আমি দেখিয়েছিলাম যে এমিটার বেস জাংশনকে আমি ফরওয়ার্ড বায়াস দিয়েছি, আবার এইখানে কালেক্টর বেস জাংশন যদি ফরওয়ার্ড বায়াস দিই, তাহলে কিন্তু আসলে যেটা হবে সেটা হচ্ছে যে এই পি থেকে ইলেকট্রন আর এনে আসবে না, বরং এনে যেসব ইলেকট্রন আছে সেইগুলো আবার পিতে যাওয়া শুরু করবে। আমি তো সেটা চাই না। আমি যে আমার যে টার্গেট ছিল যে এন থেকে পিতে যে ইলেকট্রন আসে সেগুলোকে সুইপ করিয়ে পাশের কালেক্টরে নিয়ে যাওয়া। সো স্যাচুরেশন মোডে আসলে কারেন্ট বাড়ে না, স্যাচুরেশন মোডে কারেন্ট কমে যায়। ঠিক আছে, কাট অফ মোডে কোনো কারেন্ট যায় না। আর রিভার্স অ্যাক্টিভ মোডে কারেন্ট যায়, তবে ডিভাইসটা যেহেতু সিমেট্রিক না, সেই কারণে পারফরমেন্স ডিগ্রেডেশন হয়। তার মানে তুমি যেটা আশা করতেছিলে হয়তো এমিটার থেকে যে কারেন্ট আছে সেই কারেন্টটা পুরোটাই কালেক্টরে যাবে, তা হয় না। দেখা যাচ্ছে কালেক্টরে খুব সামান্য একটা কারেন্ট যায়, অধিকাংশ কারেন্টই বেস থেকে বের হয়ে আসে, এরকম একটা ব্যাপার হয়।